স্যার, কি হয়েছে বাবা? হ্যাঁ, বলো। রক্ত? তোমার হাতে রক্ত এলো কি করে? কি হয়েছে? কি করে আঘাত পেলে? এটা আমার রক্ত নয়। তোমার রক্ত না? তাহলে কার? এটা আমার মালিকের রক্ত। এটা তোমার মালিকের? মানে? আমি আমি আমার মালিককে খুন করেছি। কি? খুনি পাপি, তুই আকাশবাবুকে খুন করেছিস, মালিককে ধোকা দিলি। যে থালায় খাও সেই থালায় ফুটো করো। অপরাধ করে পালিয়ে গেলে তুমি কি ভেবেছিলে যে তুমি খুন করে বেঁচে যাবে? এক মিনিট, আপনারা কারা? আমাদের কথা বাদ দিন, আগে এটা বলুন যে আপনারা কারা, আর আপনারা এর কে হন? কেন বাঁচাতে চাইছেন একে? ও খুন করেছে কি করেনি সেটা এখনো প্রমাণ হয়নি। এই খুনের তদন্ত আমরা করব, আমরা সিআইডি থেকে। সিআইডি থেকে? আপনারা এখানে কেন? কে ডেকেছে আপনাদের? এই বাচ্চাটাই, যাকে আপনারা খুনি আর পাপী ভাবছেন। আচ্ছা, আপনি কে? আমি এই ফ্যাক্টরির চিফ সুপারভাইজার। স্যার আমি এই ফ্যাক্টরির জুনিয়র সুপারভাইজার স্যার। স্যার আমি ছোটখাটো ক্লার্ক, আর ইনি হলেন আকাশবাবুর স্ত্রী সোনালী। স্যার, এখন মোহন যদি স্বীকার করেই নিয়েছে যে ও আকাশবাবুকে খুন করেছে, তাহলে আপনি ওকে গ্রেফতার কেন করছেন না? স্যার, কেসটা এখানেই শেষ। না, কেসটা এখনো শেষ হয়নি, এটা সবে শুরু হয়েছে। কি হয়েছে মোহন, তুমি কিছু খুঁজছো? উনি আকাশবাবু, এই মশলা ফ্যাক্টরি মালিক। এই মোহন এখানে কবে থেকে কাজ করছে? 6 মাস হয়েছে হয়তো। 6 মাস? এত ছোট বাচ্চাকে কাজে রাখার কারণ? আসলে ব্যাপারটা স্যার, ওর কাজের খুব দরকার ছিল, আর আমাদের লেবারের। তুমি এখানে কি কাজ করো? আমি সব মশলাগুলো প্যাকিং করি। কত বয়স তোমার? 18 বছর। 18 বছর? কি মনে হয় তোমার আমার বয়স কত হতে পারে? দেখো মোহন, যদি তুমি মিথ্যে বলতেই থাকো, আমরা সত্যটা জানবো কি করে? কিন্তু আমি তো আপনাকে সব কথা বলে দিলাম। তো সত্যি এটাই যে আমি আকাশ স্যারের খুন করেছি। আপনার কি বলার আছে ম্যাডাম? আমি তো আজ প্রথমবার ফ্যাক্টরিতে এসেছি। আজকের আগে আমি কোনোদিনও ফ্যাক্টরিতে আসিনি। প্রথমবার? কেন? নতুন নতুন বিয়ে হয়েছিল, আকাশবাবু অনেক ব্যস্ত থাকতেন, কখনো সুযোগই পাইনি। এর মৃত্যু তো এর শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে যাওয়ার কারণেই হয়েছে। কিন্তু সালুঙ্কে স্যার,
ক্ষত তো খুব ছোট, তাহলে বুঝতে পারছি না উনি রক্ত বন্ধ করার চেষ্টা কেন করেননি। না ফ্রেডি, এ রক্তটা বন্ধ করার আপ্রাণ চেষ্টা করেছে। এই দেখো, ভালো করে দেখো, এর হাতটা রক্তে লাল হয়ে আছে। তার মানে এ প্রথমে এই হাত দিয়ে ক্ষতটা চেপে ধরেছিল রক্ত বন্ধ করার জন্য। আর খুনির অস্ত্র এই 4 ইঞ্চির কাঁচি। মনে তো হচ্ছে এটাই রজত। কিন্তু স্যার, একটা কাঁচি দিয়ে এতটা রক্ত? মনে হচ্ছে ভুল করে এই কাঁচিটা ওর প্যাঙ্ক্রিয়াসে লেগেছে। পাচন গ্রন্থি ওটা এখানেই থাকে, আর একবার যদি পাচন গ্রন্থি থেকে ব্লিডিং শুরু হয় তবে সেটা থামানো অসম্ভব। সেটা তো হতেই পারে স্যার, কিন্তু আকাশবাবু উঠতে পারতেন, বাইরে গিয়ে কারোর কাছে সাহায্য চাইতে পারতেন, ল্যান্ডলাইন থেকে ফোন করে কাউকে ডাকতে পারতেন, কিন্তু উনি কিছুই করেননি এসব। এই ব্যাপারটা আমিও বুঝতে পারছি না রজত। এত রক্ত বেরোতে কিছু তো সময় লেগেছে। ফ্যাক্টরিতে এতগুলো লোক থাকেন, আপনারা কেউ কিচ্ছু জানতে পারলেন না? আসলে ব্যাপারটা স্যার, আকাশবাবুর অভ্যেস ছিল রোজ 1টার থেকে 3টের মধ্যে উনি অফিসেই থাকতেন, আর আমাদের অর্ডার ছিল যে 1টার থেকে 3টের মধ্যে ওনাকে যেন বিরক্ত না করি। তুমি কি এখনো এ কথা বলবে যে আকাশবাবুকে খুন তুমিই করেছো? কেউ কি মোহনকে এখান থেকে পালিয়ে যেতে দেখেছে? আমি দেখেছিলাম স্যার, ও ফ্যাক্টরির গেটের দিকে যাচ্ছিল। আমি ভাবলাম যে অর্ধেকটা কাজ করে কোথায় যাচ্ছে। আমি ওকে ডাকলাম স্যার, আওয়াজ দিলাম, কিন্তু ও কোনো উত্তরই দিল না। ও পালিয়ে গেল স্যার। 3টে বাজার পরে যখন আমি কোনো কাজ নিয়ে আকাশ স্যারের কাছে দেখা করতে গেলাম, তখন উনি উনি মারা গেছিলেন। মানে মোহনকে আকাশবাবুর খুন করতে কেউ দেখেনি? না স্যার। না স্যার। এবার সত্যি করে বলো, এখানে কি হয়েছিল? আজ সকালে আকাশ স্যার এসেছিলেন আর বললেন যে আমরা এই মাসেও মাইনে পাবো না। এই মাসেরও? মানে গত মাসেও তুমি মাইনে পাওনি? এটা পরপর 3 নম্বর মাস ছিল। উনি আমাকে... এই জন্য তুমি রেগে গেছিলে? রাগ তো হবেই স্যার। উনি তো বলতেন ওনার কাছে টাকা নেই, আর গলায় সোনার চেন আর হাতে মোটা সোনার ব্রেসলেট পরে আসতেন। আমার পরিশ্রমের টাকা আমি ভিক্ষা চাইলাম, কিন্তু উনি তোমাকে টাকা দেননি আর তুমি তাকে খুন করলে? হ্যাঁ, পাশে ওই কাঁচিটা রাখা ছিল, আমি তুললাম আর ওনার পেটে ঢুকিয়ে দিলাম। আমি ওনাকে প্রাণে মারতে চাইনি। আমাকে ক্ষমা করে দিন স্যার, আমাকে ক্ষমা করে দিন। কত মাইনে তোমার? মাসে 650 টাকা। মাসে 650 টাকায় তোমার সবকিছু হয়ে যায়? আর কি বা করতাম স্যার, সেটাও পেতাম না। তাহলে বলুন আমার আর কি করার ছিল? ও, এবার বুঝতে পেরেছি নিজেকে বাঁচানোর জন্য ও কাউকে ডাকেনি কেন। এই দেখো, দেখেছো? তার মানে এর মাথায়ও আঘাত করা হয়েছিল, যে কারণে ও অজ্ঞান হয়ে যায়। একদম। সালুমকে স্যার, একটা কথা বুঝছি না, উনি যদি অজ্ঞানী ছিলেন তাহলে ওনার হাতে এই রক্ত এলো কোত্থেকে? হয়তো এরকমটা হয়েছিল, একটুখানি সময়ের জন্য ওর জ্ঞান এসেছিল, কিন্তু অনেক রক্ত বেরিয়ে যাওয়ার কারণে বেচারি এতই দুর্বল হয়ে গেছিল যে কাউকে ডাকতে পারেনি, আর যখন চেষ্টা করছিল আবার অজ্ঞান হয়ে যায়। মোহন, তুমি তো আমাদের বলনি যে তুমি আকাশবাবুর মাথায়ও আঘাত করেছিলে? মাই গড! এই বাচ্চাগুলো জামা কাপড়ে আর হাতে তো মশলা লেগে রয়েছে।
সবাইকে বাইরে নিয়ে এসো। এসো এসো সাবধানে এসো, এসো, তোমরা এসো। এসো, এসো বাইরে এসো, এসো সাবধানে, সাবধানে এসো, আস্তে আস্তে নামো, হ্যাঁ আস্তে আস্তে। কি হয়েছে অভিজিৎ? এই বাচ্চাগুলোকে টেম্পুতে রেখে দিয়েছিল, আপনি চেক করে দেখুন তো ওরা ঠিক আছে কিনা। হুম। এই বাচ্চাগুলো টেম্পোর মধ্যে কি করছিল? স্যার আমি আমি করছো, তাড়াতাড়ি মুখ খোলো। ছোট বাচ্চাদের দিয়ে কাজ করানো আইনত দণ্ডনীয়, জানেন না আপনারা? মশলার ফ্যাক্টরিতে ওদের দিয়ে কাজ করাচ্ছ, ওদের চোখের আর ফুসফুসের কতটা ক্ষতি হতে পারে কখনো ভেবে দেখেছো? কিছুটা মশলা নিজের চোখেও ঢেলে দেখো না, বুঝতে পারবে কেমন জ্বালা করে। সরি স্যার। সরি বলে দিলেই ক্ষমা করা যাবে না। লজ্জা হওয়া উচিত। এত ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদের দিয়ে কাজ করাচ্ছ তুমি, হ্যাঁ? নিজের শৈশব ভুলে গেছো? একটু ভুল হয়ে গেছিল স্যার। একটু ভুল হয়ে গেছে? রজত, ছোট বাচ্চাদের দিয়ে কাজ করানোর অপরাধে ওদের গ্রেপ্তার করো। পঙ্কজ, এই সমস্ত বাচ্চাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করো। আচ্ছা স্যার। ডক্টর, এই আকাশের অফিস থেকে কি জানতে পারলেন, কি মনে হয় আপনার? অজিত, সমস্ত কিছু প্রমাণ তো মোহনের বিরুদ্ধেই যায়। ওর বিরুদ্ধে? কে তুমি? দাদা, আরে তুই বোন। দয়া, কে এই বাচ্চা মেয়েটা? দাদা, তুমি ঠিক আছো তো? স্যার, এই মেয়েটা আসলে মোহনের বোন। মেয়েটার মা বাবা আগেই মারা গেছে স্যার। এই মোহনই ওই মেয়েটার দেখাশোনা করত। হ্যাঁ, কিন্তু মোহন তো আমাদের সঙ্গে আছে, আমাদের সঙ্গে। তাহলে এই বাচ্চা মেয়েটির দেখাশোনা কে করছিল? আমি আমার দেখাশোনা নিজেই করতে পারি। মোহন দাদা নিজের দেখাশোনা নিজে করতে পারে না। তোকে বলেছিলাম না আমি বাড়ির বাইরে বেরোবি না, তাহলে বেরিয়েছিস কেন? আমি তোমার জন্য খাবার এনেছি দাদা। শুধু একটা রুটি? আমি বাকিগুলো খেয়ে নিয়েছি, তাই তোমার জন্য মাত্র একটাই রুটি বেঁচেছিল, আর তাই তোমার জন্য আমি এটাই এনেছি। তুই মিথ্যে কথা বলছিস না? তুই কিচ্ছু খাসনি না? বাড়িতে তো কিছু ছিলই না খাওয়ার জন্য। সত্যি দাদা, আমি খেয়ে নিয়েছি। তুমি খেয়ে নাও। বাচ্চা মেয়েটা কিছু খায়নি স্যার। বস, কোথায় ছিলে শালুকে তুমি? কখন থেকে অপেক্ষা করছি। আই এম সরি, আসলে আমি সমস্ত টেস্টগুলো দ্বিতীয়বার চেক করছিলাম। আফটার অল, বাচ্চাটার জীবনের প্রশ্ন। কি কি জানতে পেরেছো? বস, ওই কাঁচির ওপর আর বাকি জায়গায় যত আঙুলের ছাপ আছে, সব ওই বাচ্চা ছেলেটার। মোহনের? স্যার, এবার কি করব?
এবার কি করব? মোহনকে আমাদের কাছে রেখে দেবো, ওকে ভেতরে নিয়ে যাও। চলো ওঠো। না না আঙ্কেল, আমার দাদা ছাড়া আর কেউ নেই। প্লিজ আঙ্কেল, প্লিজ আঙ্কেল। না আঙ্কেল, শোনো মা, প্লিজ। প্লিজ। দেখো বাবু, আমার কথা শোনো, দাদাকে যেতে দাও, যেতে দাও। না না আঙ্কেল, না আঙ্কেল, আমার দাদা ছাড়া আর কেউ নেই। প্লিজ আঙ্কেল, নিয়ে যেও না। আঙ্কেল, প্লিজ আমার দাদাকে বাঁচাও। প্লিজ, দাদা ছাড়া আমার কেউ নেই। প্লিজ প্লিজ আঙ্কেল, প্লিজ। দাদা ছাড়া আমার কেউ নেই। আরে প্লিজ আঙ্কেল, প্লিজ আমার দাদাকে বাঁচাও। আঙ্কেল, প্লিজ আমার দাদাকে বাঁচাও। দাদা ছাড়া আমার কেউ নেই। একদম কাঁদবে না, দেখবি তোমার দাদার কিচ্ছু হবে না। আমরা ওর কোনো ক্ষতি হতে দেব না। তোমার দাদা তো আমাদের কাছে থাকবে, আর তুমি শ্রেয়া আন্টির কাছে থাকবে, ঠিক আছে? আচ্ছা, গুড গার্ল। স্যার, এসো দিদি। দারিদ্রতা এবং অসহায়তার ব্যাপারে আগে তো জানতাম, এখন মোহন আর সুরভির পরিস্থিতি দেখে বুঝতে পারছি যে দারিদ্রতা এবং অপুষ্টি কত বড় একটা অভিশাপ। শ্রেয়া দিদি, মোহন দাদা আমার কাছে ফিরে আসবে তো? তোমার মোহন দাদার কিচ্ছু হবে না। তুমি চিন্তা করো না, ও আমাদের সাথে একদম সুরক্ষিত আছে। চলো এবার হাসো। শ্রেয়া দিদি, তুমি প্রথমবার আমাদের বাড়িতে এসেছো, চা খাবে? তুমি চাও বানাতে পারো? শুধু চা কি, রুটি, সবজি, ভাত করতেও পারি, আর তেঁতুলের চাটনিও পারি। আরে বাহ, যেভাবে ও জল খাচ্ছে মনে হচ্ছে না ও কাল থেকে কিছু খেয়েছে বলে। ও তো জল খেয়ে নিজের পেট ভরার চেষ্টা করছে। সোনা, তুমি খাবার খেয়েছো তো? হ্যাঁ, আমি তো কখন খাবার খেয়ে নিয়েছি। এই দেখো। ঠিক আছে, নিজের জিনিসগুলো নিয়ে নাও, এবার আমরা যাব। তুমি মিথ্যে বলছো সাবি, তোমার পেটে খিদে আছে, কিন্তু তুমি বুঝতে দিচ্ছ না। বাড়ি যাওয়ার সময় অবশ্যই ওর জন্য আমি খাবার নিয়ে যাব। দিদি চলো।
চলো। আরে ভালোই হয়েছে, তোমাদের এখানেই পেয়ে গেলাম, খুব খিদে পেয়েছিল। আর তুমি তো জানো শ্রেয়া যে আমি একা একা খেতে পারি না, তাই ভাবলাম তোমাদের সঙ্গেই খাই। চলো একসাথে খাই। আমার পেট ভর্তি আঙ্কেল, তুমি খাবার খেয়ে নাও। স্যার স্যার আমার তো এত খিদে পেয়েছে যে আমি তো একটা পুরো ট্রাক খেতে পারবো। ট্রাক তো নেই, একটা গাড়ি আছে, কিন্তু প্লিজ খেয়ে নিও না, তাহলে আমাকে হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে। কিন্তু আমার খুব খিদে পেয়েছে, পেটে চুচোই ডন মারছে। চলো খেয়ে নিয়ে। হ্যাঁ স্যার চলুন। আরে ব্যাপারটা কি, এত রাতে এই ল্যাবে? শালুকে বুঝে উঠতে পারছি না আমি কি করব, চিন্তায় ঘুমই আসছে না। কোনোদিন ভাবতেও পারিনি যে জীবনে এরকম একটা কেস আসবে যে সম্পূর্ণরূপে আমাকে ভেঙে দেবে। হ্যাঁ বস, এই ব্যাপারটায় আমিও খুব চিন্তিত। ওরকম একটা বাচ্চা ছেলে এরকম কিছু করতে পারে?
আমিও বিশ্বাস করতে পারছি না। এই জন্য দেখো লেগে আছি, সব রিপোর্টগুলো বারবার চেক করছি, বারবার চেক করে দেখছি যদি কোথাও আমার একটু ভুল বেরিয়ে যায়, যেটা সূত্র ধরে আমরা ওই বাচ্চাটাকে বাঁচাতে পারবো। ঠিক আছে, তুমি লেগে থাকো, আমি একটু বসছি। বস, এই দেখো, এই দেখো বস, আকাশের ক্ষতর মধ্যে এইটা পাওয়া গেছে। এটা কি? এখনো জানি না বস এটা আসলে কি, কিন্তু ঠিক জেনে নেব। আপনারা জেল থেকে কিভাবে বেরোলেন? ম্যাম, আমি ওনাদের ছাড়িয়ে এনেছি, তাও অনেক টাকা দিয়ে। ম্যাডাম, আমার মনে হয় যে আমাদের নতুন স্টাফ খুঁজে ফ্যাক্টরির কাজটা চালু রাখা উচিত। এই দুর্ঘটনাটা হলো, এর আগে কিন্তু আমাদের ফ্যাক্টরি খুব ভালো চলছিল। আর বাচ্চাদের কথা বলতে গেলে তো ফ্যাক্টরিতে কাজ করার জন্য গরিব আর অনাথ বাচ্চা অনেক পেয়ে যাবো ম্যাডাম। ছোট ছোট গরিব নিরীহ বাচ্চাদের উপর অত্যাচার করার কথা কি করে ভাবছেন আপনারা? কুকুরের টেরা লেজ কখনো সোজা হয় না, তাই তো? খবরদার, আর যদি কোনো ছোট বাচ্চাকে দিয়ে কাজ করানোর চেষ্টা করো তাহলে এক একজনকে জেলে পুরব, আর এবার জামিন পাওয়াও যাবে না। কেন, এক রাত জেলের ভাত খাওয়ার পরেও তোমাদের হুঁশ ফেরেনি নাকি? স্যার, মনে হচ্ছে এদের স্মৃতিশক্তি খুব দুর্বল। এদের জেলের খাবার আরো কিছুদিন চাই। না স্যার, প্লিজ প্লিজ এরকম করবেন না, সরি স্যার। স্যার, আমি আপনাদের কথা দিচ্ছি, এখন থেকে এই ফ্যাক্টরিতে নিরীহ বাচ্চাদের উপর কোনো অত্যাচার হবে না। পুরবি স্যার, স্যার, এটা কি? সুপারি। সুপারি? একদম ঠিক। আপনার স্বামীর ক্ষতস্থানে আমরা এই সুপারির টুকরোটা পেয়েছি। স্যার, আমার বর আকাশ সুপারি খেতে খুব ভালোবাসতো। ওনার সুপারি খুব পছন্দের ছিল। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ হ্যাঁ, উনি সবসময় সুপুরি এরকম এরকম কেটে কেটে মুখের মধ্যে রাখতেন। এক মিনিট, আপনি কি বললেন? যে ওনার সুপারি খাওয়ার খুব শখ ছিল এবং সব সময় কেটে কেটে এইভাবে রাখতেন। কি দিয়ে কাটতেন এই সুপারি? স্যার, জাতি দিয়ে। ওনার কাছে ওনার পারিবারিক পুরনো জাতি ছিল। এই জাতিটা কোথায়? জানি না স্যার। আসলে আকাশ তো জাতি সবসময় নিজের কাছেই রাখতেন, নিজের চোখের আড়ালি করতেন না। তাহলে তো সেটা অফিসেই থাকবে, আমাদের খুঁজতে হবে। কেন স্যার? কারণ আমার সন্দেহ যে খুনির অস্ত্র ওই কাঁচিটা নয়, বরং যেটা বলছেন সেটা। আপনি সেটার একটা ছবি বানাতে পারবেন? স্যার, একটা জিনিস তো আমি জোর দিয়ে বলতে পারি, যে জাতিটা অফিসে নেই। হ্যাঁ স্যার, পুরো অফিস খুঁজে দেখলাম। স্যার, জাতি দেখা যাচ্ছে না কোথাও। তাহলে আমার সন্দেহটাই সঠিক। খুনি নিশ্চয়ই এই খুনটা কাঁচি দিয়ে করেনি। কিন্তু স্যার, এই কথাটা আপনি এতটা বিশ্বাসের সাথে কিভাবে বলছেন? এই ছবিটা ভালো করে দেখো। এই জিনিসটা নিচের দিকটা ভীষণ ধার এবং ছুঁচলো, আর সব থেকে বড় বিষয়, এই দুটো জায়গার যে দূরত্ব ঠিক ততটাই দূরত্ব আকাশবাবুর পেটে থাকা দুটো ক্ষতর মধ্যে ছিল। আর যদি সুপারির কথা ধরা যায় তাহলে হয়তো সুপারির একটা ছোট টুকরো এখানে থেকে গেছিল, আর খুনি যখন এটা দিয়ে আকাশবাবুর পেটে আঘাত করলো তখন সেই সুপারির টুকরো পেটের মধ্যে রয়ে গেল।
যে জাতি আকাশবাবু নিজের হাত থেকে হাতছাড়া করতেন না, সেই জাতি এখান থেকে গায়েব। এর মানে একটাই হতে পারে যে ওই খুনি জাতিটা কোথাও ফেলে দিয়েছে অথবা নিজের সাথে নিয়ে গেছে। তার মানে স্যার খুনটা কাঁচি দিয়ে করা হয়নি? মোহন মিস্টার আকাশের খুন করেনি? ও মিথ্যে কথা বলছে। হ্যাঁ পূরবী, খুনি অন্য কেউ। স্যার, একটা কথা বুঝতে পারছি না, যদি মোহন খুনটা নাই করে থাকে তাহলে খুনের দায়টাও নিজের ঘাড়ে কেন নিচ্ছে? এটাই তো জানতে হবে যে মোহন কেন মিথ্যে বলছে। একটা 14 বছরের বাচ্চা নিজের ওপর খুনের অপবাদ কেন নেবে? আর সেটা তখন যখন সে খুন করেইনি। মোহন, তুমি এখনো বাচ্চা ছিলে। খুনের অভিযোগ নিজের মাথার ওপর নিয়ে কেন নিজের ভবিষ্যৎ, নিজের জীবনটা জেলের অন্ধকারে নষ্ট করতে চাইছো? হ্যাঁ, এটা করে তুমি কি পাবে? ও বেঁচে যাবে, আমার যা হবার হোক, কিন্তু ওর যেন কিছু না হয়। কাকে কাকে বাঁচানোর চেষ্টা করছো তুমি? হ্যাঁ, আমার বোনের কথা বলছি। কি? আমার বোনই খুন করেছে আকাশ স্যারকে। আরে বোন, কোথায় যাচ্ছিস? বোন আবার রাগের মাথায় মালিককে কিছু বলে দেয়নি তো? মালিক, 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 রক্ত। আমার বোন তাহলে? তোমার বোন? আমি মারিনি আমাদের মালিককে, আমি তো শুধু আমার টাকা চাইতে গিয়েছিলাম। মালিক, গত 3 দিন ধরে তুমি আমার টাকাই দিচ্ছ না, শুধু বলে যাচ্ছ পরের মাসে। হচ্ছেটা কি? মালিক, আমাদের কাছে খাওয়ার জন্য টাকা নেই, এভাবে চলবে না। আমি আমার টাকা আজই চাই, আজকেই চাই, ব্যাস। তার মানে মেয়েটা অফিস থেকে বেরোনোর পর মিস্টার আকাশ মারা গেছে। কিন্তু স্যার, মেয়েটা বেরোনোর পর তো মোহন অফিসের ভেতরে গেল। আর যখন মোহন অফিসের ভেতরে পৌঁছলো তখন তো আকাশ মরে গেছিলেন। কিন্তু ডক্টর সালুকে বলছে যে মিস্টার আকাশকে ছুরিটা মারার পর অন্তত 30 মিনিট ধরে ওর ক্ষত থেকে রক্ত বেরিয়েছে, যার কারণে ও মারা গেছে। স্যার, তার মানে মোহনের বোন যখন আকাশের অফিসে গেছিল তার আগেই ওনাকে কেউ মেরে দিয়েছিল? স্যার, আকাশবাবু স্টাফদের কথা অনুযায়ী দুপুর 1টা থেকে 3টের মধ্যে অফিসে কাউকে ঢুকতে বা বেরোতে দেখেনি। দেখেনি মানে এই নয় যে কেউ অফিসের ভেতরে যায়নি। এখন খুঁজতে হবে যে এই আসল খুনিটাকে, যার কারণে নিরীহ বাচ্চাগুলো ফেসে গেল। স্যার, আমাদের মালিকের খুন আমরা কেন করব? তা আমরা জানি না, কিন্তু এইটুকুনি জানি যে মোহন এই খুন করেনি, কারণ মোহন এই ঘরে আসার আগেই আকাশবাবুর মৃত্যু হয়েছিল। এটা অন্য কোনো লোক যে সবার অলক্ষ্যে আকাশবাবুর অফিসে ঢুকেছে, ওনাকে খুন করেছে আর সবার নজর এড়িয়ে পালিয়ে গেছে। স্যার, কেউ যদি আসতো তাহলে তো আমরা দেখতে পেতাম। এভাবে কেউ কি করে অফিসে এসে খুন করে চলে যাবে? সেটাই তো জানতে এসেছি আমরা। নিশ্চয়ই অন্য কোনো দরজা আছে এই অফিসে ঢোকা বেরোনো। স্যার, আমি এখানে গত 2 বছর ধরে কাজ করছি। আমি আপনাদেরকে বলছি যে অফিসের শুধু একটাই দরজা আছে। তাহলে তো একটাই সম্ভাবনা হতে পারে। সেটা কি স্যার? সেটা হলো আপনারা 3 জনে প্ল্যান করেছিলেন আকাশবাবুকে খুন করার। আপনাদের মধ্যে কেউ একজন এসে আকাশবাবুকে খুন করেছে, আর বাকি 2 জনে এখন তাকে বাঁচানোর চেষ্টা করছে। একটা কাজ করো, এই দেওয়াল, মেঝে, ফার্নিচার, আলমারি প্রত্যেকটা জিনিসে খুঁজে দেখো। ও মাই গড! স্যার, ও, তাহলে এটাই সেই গোপন দরজা। এই দরজার কথা আকাশবাবু জানতেন না, সেটা তো হতে পারে না। তার মানে গোপন দরজাটার ব্যাপারে
আকাশবাবুর বাইরে খুনিরও জানা ছিল। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ এই গোপন দরজাটা সম্পর্কে জানতেন? না স্যার, আমরা তো এক্ষুনি জানতে পারছি। আমি যখন চাকরিতে ঢুকেছিলাম তখন আমি নিজেই আলমারিটা এখানে লাগিয়েছিলাম। এখানে কোনো দরজা ছিলই না। খুনি এখান দিয়ে ভেতরে ঢুকেছিল, তারপর আকাশবাবুকে খুন করলো, তারপর চুপচাপ এই রাস্তা দিয়েই পালিয়ে গিয়েছিল। যদি খুনি এখান দিয়ে ভেতরে ঢুকে আর এখান থেকে বেরিয়ে যায়, তাহলে ওর আঙুলের চিহ্ন তো এখানে আর বাইরের দরজায় থাকবে। হ্যাঁ সচিন, তুমি একটা কাজ করো, তুমি এই ফিঙ্গারপ্রিন্টগুলো নাও, আমি দেখি এই রাস্তা আমাদের কোনখানে নিয়ে যায়। কি বুদ্ধি লাগিয়েছে খুনি! অফিসের আলমারির পেছনে গোপন দরজা বানিয়েছে, যা সরু গলির মাধ্যমে শহরের রাস্তায় পৌঁছে যায়। স্যার, আমরা তো খুনির মুখটাও চিনি না। এখন কি করে বুঝবো যে খুনিকে? আমরা কিছুই জানি না, কিন্তু সবকিছু জানতে চাওয়াটাই আমাদের কাজ। এই রাস্তাটা তো ডেড এন্ড, খুনি নিশ্চয়ই ওই দিকেই গিয়েছিল। স্যার, আমি ওদিকে গিয়ে জিজ্ঞাসাবাদ করছি। কালকে দুপুরে কেউ না কেউ নিশ্চয়ই কাউকে ওদিকে যেতে দেখে থাকবে। এটা তো সেই জিনিস মনে হচ্ছে। স্যার, খুনি খুব চালাকি করে দুটো দরজার ওপর থেকেই সব আঙুলের ছাপ মুছে দিয়ে গেছে। তার মানে খুনি একটুও তাড়াহুড়ো করেনি। ওর এ বিষয়ে কোনো ভয় ছিল না যে কেউ অফিসে ঢুকবে এবং ওকে খুন করতে দেখবে। ও নিজের মতো সময় নিয়ে খুব সহজে সব জায়গা থেকে নিজের হাতের ছাপ মুছে দিয়েছে। স্যার, খুনি নিশ্চয়ই জানতো যে মিস্টার আকাশ দুপুর 1টা থেকে 3টে অবধি কারোর সাথে দেখা করতেন না। আচ্ছা, আপনি কোনো সূত্র পেয়েছেন? সূত্রই নয়, প্রমাণ পেয়ে গেছি সচিন, সেই অস্ত্র যা দিয়ে আকাশবাবুকে খুন করা হয়েছে। কিন্তু খুনিও খুব সাবধানে এর উপর থেকেও ফিঙ্গারপ্রিন্ট মুছে দিয়েছে। স্যার, খুনি ভীষণ চালাক, পিছনে কোনো সূত্র ছেড়ে যায়নি। তার মানে খুনি এই খুনটা রাগের মাথায় করেনি, বরং খুব ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে আকাশবাবুকে খুনের প্ল্যান করেছে। বেশ অবাক কাণ্ড। এই গোপন দরজাটার ব্যাপারে কেউ কোনো রকম কিছু জানে না? না স্যার, কোনো স্টাফই কিছু জানে না। তাহলে তো মনে হচ্ছে এই গোপন দরজা এর মধ্যেই বানানো হয়েছে। কিন্তু স্যার, উনি এরকম কেন করবেন? উনি কি ওনার স্টাফদের থেকে লুকিয়ে বেআইনি কোনো কাজ করছিলেন? স্যার, শুধু স্টাফেদের থেকেই নয়, উনি এই কথাটা নিজের স্ত্রীর কাছেও লুকিয়েছিলেন। কিন্তু সোনালী দেবীর কাছে উনি এত বড় সত্যিটা লুকোলেন কেন? যদি আকাশবাবু এই বিষয়টিকে খুব গোপনীয়ই রাখতে চেয়েছিলেন, তাহলে তিনি এই গোপন দরজা ফ্যাক্টরির কাউকে দিয়ে নিশ্চয়ই বানাননি। উনি এমন একজন কাউকে খুঁজে বের করেছিলেন যিনি গোপনে কাজটা করেছিলেন, যাতে করে এই কথাটা কেউ না জানতে পারে। হ্যালো স্যার, হাউ আর ইউ? কিছু জানতে পারলে? হ্যাঁ স্যার, এখানে একজন কার্পেন্টার আছে স্যার, গোপন দরজা বানায় ও। শুধু তাই নয় স্যার, 2-3 বার জেলও চলে গেছে ও। কি নাম ওর? আনসুল, ওর নাম আনসুল। কোথায় পাবো ওকে? স্যার, এখানেই পাবেন ওকে। আমি ওর জন্যই অপেক্ষা করছি। এই তো স্যার এলো বলে। স্যার, স্যার, ওই যে আনসুল। এই শোনো, আরে বাবারে, এই হাতিটারও আবার আঘাত লাগে। এই ওই ওই
আগে সামনে নিলাম সিআইডিকেও আর তোমাকেও। অনেক হলো চোর পুলিশ খেলা, এবার বল, যোগেশ্বরী মশলা ফ্যাক্টরি অফিসের ভেতর আলমারির পেছনে গোপন দরজা তুই বানিয়েছিস? হ্যাঁ স্যার, হ্যাঁ আমি ওই দরজাটা আমি বানিয়েছিলাম। আকাশবাবুর কথায়? না স্যার, আমি কোনো আকাশকে চিনি না, ওই কাজটা তো আমাকে অন্য কেউ দিয়েছিল। কি নাম তার? বলছি দাদা, আরে দাদা কথাটা তো শুনুন। দাদা শুনুন। আরে ও দাদা, কি দাদা, কখন থেকে ডাকছি আপনাকে আর আপনি নিজের মতো চলেই যাচ্ছেন, কথাটা তো শুনুন আমাদের। আরে দাদা দাঁড়ান না বাবা, এত হাঁপিয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনি, আমার তো বিয়েও হয়নি এখনো। বলুন না স্যার, কি করব আমি? রোজ জিম যা, ব্যায়াম কর আর একদম ফিট থাক। এবার তুই বল যে তুই ঠিকঠাক আছিস তো? জল নিয়ে আসবো তোর জন্য? লস্যি লাগবে স্যার, সল্টেড না, চিনি দেওয়া। লস্যি খাবে? এই রাস্তার মাঝখানে কে লস্যির দোকান খুলেছে? কোথা থেকে নিয়ে আসবো তোর জন্য? আরে তোমরা পাগল নাকি? আমাকে এখানে দাঁড় করিয়ে তোমরা নিজেদের মতো কথা বলে যাচ্ছ। লস্যি, কোলেস্ট্রল আর কি কি জানা, আমাকে দাঁড় করালে কেন? আরে মনে পড়েছে দাদা, একটা কথা বলুন, যদি কোনো আলমারিতে একটা গুপ্ত দরজা বানাতে হয় তাহলে সব থেকে ভালো কারিগর কোথায় পাবো? আমি কি করে জানবো? স্যার ওটা কে যেন ছিল যে আমাকে বলছিল যে এই লোকটাকেও চেনে? কে বলেছে? কে বলেছে? আমি বলছি। ও আমাদের সবকিছু সত্যি বলে দিয়েছে, এবার তুমি বলবে না গল্প বানাবে? কে লোকটা? আমি ওকে চিনি না, ও মিথ্যে কথা বলছে। ক্ষমা করে দিন স্যার, আমি মিথ্যে কথা বলেছিলাম, আমি ভয় পেয়ে গেছিলাম। কিন্তু আকাশবাবুর খুনের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু ওই গোপন দরজা তুমি তৈরি করেছিলে না? আমি তৈরি করেছিলাম, কিন্তু আকাশবাবুর বলাতে। আকাশবাবু এবং তুমি ছাড়া কেউ ওই গোপন দরজার সম্পর্কে জানতো না। তুমি খুব সহজে ওই গোপন দরজা দিয়েই অফিসে ঢুকেছিলে, আকাশবাবুকে খুন করলে, তারপরে এই গোপন দরজা দিয়ে পালালে। স্যার, চাবি ছাড়া ওই গুপ্ত দরজাটা আমি খুলতেই পারবো না স্যার। চাবি? কটা চাবি বানিয়েছিল দরজাটার? দুটো। আর দুটো চাবির জন্য আকাশবাবু একটা বিশেষ কি রিং বানিয়েছিল। একটা কাঠের এ লেখা, সেটা ওনার জন্য, আর দ্বিতীয়টাতে নকল হিরে দেওয়া ছিল। নকল হিরে? স্যার এটা কি? এটাতে নকল হিরে লাগানো? দেখো তো, এটা ওই কি চেনের অংশ কিনা। হতে পারে স্যার। তার মানে যার কাছে এই দ্বিতীয় চাবি আছে সেই খুনি। আর সেই আকাশবাবুর খুন করেছে, আর পালানোর সময় ওর কি চেন ভেঙে গেছে। এই দ্বিতীয় চাবিটা কাকে দিয়েছিল আকাশ? জানি না স্যার। দ্বিতীয় যে কি চেন ছিল সেটার ডিজাইনটা কেমন ছিল? কোনো অক্ষর ছিল? আগে ওটাও এ শেপেরই ছিল। কিছু জানতে পারলে? হ্যাঁ স্যার, মিস্টার আকাশের ফোন বুকে এ দিয়ে যাদের নামই শুরু হয় সবাইকে জিজ্ঞাসা করা হয়েছে, কেউই স্যার ওই গুপ্ত দরজার ব্যাপারে কিছু বলতে পারেনি। আর একটা অদ্ভুত ব্যাপার জানতে পেরেছি স্যার, আকাশের ফোনে একটা নাম্বার এ নাম দিয়ে সেভ করা রয়েছে স্যার। ওই নাম্বারে অনেকবার ফোন করা হয়েছে কিন্তু কেউ তোলেনি। শুধু এ? জানতে পারলে নাম্বারটা কার? হ্যাঁ স্যার, মোবাইল কোম্পানির অনুযায়ী নাম্বারটা আকাশের নামে রেজিস্টার আছে, আর অ্যাড্রেস এইটা স্যার। আপনি? আকাশবাবুর অফিসের টেবিলে একটা ড্রয়ার আছে যেটা এখনো বন্ধ, সেটা চাবি খোঁজার অনেক চেষ্টা করেছি, অফিসে তো পাইনি। ভাবলাম আপনাকে জিজ্ঞেস করি, হয়তো আকাশবাবু সেই চাবি বাড়িতেই রাখেন। এমনিতে তো আমরা সব চাবি একসাথেই রাখি, তাও আমি চেক করে নিচ্ছি। এই নিন। পেয়ে গেছি চাবি। ভালো হয়েছে আপনি চাবি পেয়ে গেছেন। দেখান কোনটা।
এইসব কি? এক্ষুনি জানতে পেরে যাবেন। পুরবি, আসলে হয়েছিল কি জানেন, এই কি চেনের ভাঙা টুকরো ওই গোপন দরজার কাছে পেয়েছি আমরা, সাথে আকাশবাবুর সেই পুরনো জাঁতিটিও। আকাশবাবু ওই গোপন দরজার দুটো চাবি বানিয়েছিলেন, একটা ওনার কাছে থাকতো আর দ্বিতীয় চাবিটি এই সুন্দর কি চেনে আপনার কাছে। এইসব ফালতু কথা। আমি কোনো খুন করিনি। এই চাবিটা আপনার? আমি জিজ্ঞেস করছি, এই চাবিটা আপনার? আপনার স্বামী আপনাকে বিশ্বাস করেছিল, আপনাকে গুপ্ত দরজার চাবি দিয়েছিল, আর আপনি তাকেই মেরে ফেললেন। আপনি আমাদের মিথ্যে বলেছিলেন যে আপনি কখনোই আকাশবাবুর অফিসে যাননি, বরং এই চাবিটা ব্যবহার করে আপনি ওনার অফিসে গেছিলেন আর ওনাকে খুন করেছিলেন। করেছেন কিনা বলুন, করেছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি খুন করেছি। আমি আকাশকে মেরেছি। বলুন আর কি করতাম? পারছিলাম না, আর সহ্য করতে পারছিলাম না, বুঝলেন? কি বলতে চাইছেন আপনি? এই এই দাসীদের মতো জীবন। আকাশ আমাকে নিজের স্ত্রী নয়, ও তো আমাকে মানুষে ভাবতো না। ওর জন্য আমি কোনো মানুষ নয়, শুধু কোনো বস্তু। আমার নিজের কোনো জীবন ছিল না। আমি যা যা বলেছিলাম সব ভালোভাবে মনে রেখেছো তো? আমি আপনার সমস্ত আদেশ পালন করি। আমি এখান থেকে বাড়ি যাব। বাড়ি গিয়ে ভগবানের সামনে প্রদীপ জ্বালাবো। ওকে। আপনার বাড়ি ফেরার অপেক্ষা করব। সিনেমা দেখব না, টিভিও দেখব না। 8টার সময় আপনাকে খাবার দেব, আর তারপরে আমি খাবো। আর 9টার মধ্যে সমস্ত কাজ সেরে ঘুমিয়ে পড়ব। আপনি জানেন, ওই দরজাটা আমার জন্য বানানো হয়েছিল, আমার জন্য। দাসী হয়ে ওনাকে খাবার খাওয়াতাম, তারপর সোজা বাড়ি নয়, জেল। এই জেলে চলে আসতাম। একটু মাথাটা টিপে দাও তো, তাড়াতাড়ি। সোনালি, সোনালি, তাড়াতাড়ি। কিন্তু মোহন তো বলেছিল যে আকাশবাবুর পেটে ও কাঁচি দেখেছে। আমি আকাশের পেট থেকে জাতি বের করে কাঁচি ঢুকিয়ে দিয়েছিলাম। সেটা কেন? যাতে কোনো শ্রমিককে সন্দেহ করা হয়, আমাকে কেউ সন্দেহ না করে। অবশ্যই আপনার উপর অনেক অত্যাচার হয়েছে সোনালী দেবী, কিন্তু দেশের আইন আপনাকে খুনের অধিকার দেয় না। আপনি যা করেছেন তার শাস্তি তো আপনি পাবেনই। পুরবি, স্যার চলো। আমি কখনো চাইনি ওই নিরীহ বাচ্চাদের উপর আকাশের খুনের অভিযোগ আসুক। এবার ওদের কি হবে? ওদের চিন্তা আপনি ছেড়ে দিন, ওরা এখন আমাদের দায়িত্বে। সিআইডি ওদের ভবিষ্যৎ গড়ে তুলবে। এটা সিআইডির মেডেল তোমার মোহন দাদার জন্য। কেন জানো? তোমাকে বাঁচানোর জন্য। ধন্যবাদ স্যার। আমার মেডেল? আমিও তো আমার দাদাকে বাঁচিয়েছিলাম। আরে তাই তো, আমরা ভুলেই গিয়েছিলাম। ওর জন্য মেডেল কোথায়? হ্যাঁ,
এই নাও, শ্রেয়া আন্টির কাছে ছিল তোমার এই মেডেল। হ্যাঁ, তোমার জন্য সিআইডির ভালোবাসা ভরা মেডেল। থ্যাংক ইউ আঙ্কেল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.